বাঙালির সুখের মাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পুরো পরিবারকে আমরা হারিয়েছিলাম এই মাসটায়। এবং গত বছরের 5ই আগস্ট জাতির পিতাকে আরো বিধ্বস্ত করেছে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ জঙ্গিরা। এটা নিয়ে অনেক রকম স্মৃতি আছে, উপলব্ধি আছে, অনুভব আছে। এগুলো আমরা শেয়ার করব সবার সাথে। আমাদের একজন তরুণ তুর্কি রানা রানা শিকদার বাংলাদেশের সারা পৃথিবীর অনেক মানুষ তাকে চেনেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং সবসময় দোয়া করেন তার জন্য, সে যাতে ভালো থাকে। রানার কাছে আমরা শুনতে চাইব গত বছরের আগস্টের দিনগুলা, যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, ওগুলো দেখে তার কেমন লাগছিল তখন এবং আজকের আগস্ট। রানা, তোমাকে শুভেচ্ছা ভাই। জি ভাই, আপনাকেও শুভেচ্ছা। তুমি একটু সর্বপ্রথম হ্যাঁ, সর্বপ্রথম শ্রদ্ধা জানাচ্ছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগস্ট মানেই শোক, আর এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে আমাদের। আপনি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনার সাথে, যে আমাদের ঠিক 1 বছর পিছনের আগস্ট মাসটা আমাদের জন্য খুবই কলঙ্কিত একটা মাস, এবং আগস্ট মাসটা আমাদের জন্য দুঃখজনক। আমরা এই মাসটা গভীরভাবে শোকাহত থাই। এই শোকের উপর দিয়ে সামনের মাস থেকে আমাদের শোক আরো বেড়ে যায়। আপনি হয়তো দেখেছেন জুলাইয়ে একটা কোঠা আন্দোলন নাম করে একটা আন্দোলন হয়, যে আন্দোলনে সর্বপ্রথম সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করা হয়, যে আমরা কোঠা আন্দোলন, কোঠা সংস্কার চাই। কোঠা সংস্কার চাই ভালো কথা, আন্দোলন চলমান থাকতে থাকে। এর মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে আপনার ছাত্রলীগের সাথে কোঠা আন্দোলনকারীদের মাধ্যমে একটা বিতর্ক, একটা দ্বন্দ্ব জড়িয়ে যায়। আপনি দেখেছেন যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কোঠা আন্দোলনকারীদের পাশে ছিল। যৌক্তিক আন্দোলনের কোর্টের মাধ্যমে, রায়ের মাধ্যমে তারা সমাধান করার জন্য আহ্বান জানিয়েছিল, তারাও একমত প্রকাশ করেছিল। তারপরও এইটা একটা মেট্রোপ্লাস ডিজাইনের প্ল্যান ছিল। এটা তখন আমরা হয়তো অনেকে বুঝতে পারছি, অনেকে বুঝতে পারিনি। অনেকে আবেগে গা ভাসিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। করার পর একটা পর্যায়ে দেখা গেল কি আপনার এই কোটা আন্দোলনের দিকে দিকে সরকার পতনের দিকে গেল। আপনি হয়তো অবগত থাকবেন যে আমাদের নেত্রী যখন তুমি ওই একটা সময় কোথায় ছিলে রানা? ওই জি, সময় গত বছর জুলাই আগস্টে কোথায় ছিলে তুমি? আমি খুলনা ছিলাম। খুলনা ছিলাম, পরবর্তী পরিস্থিতি যখন খারাপ হয় আমি গোপালগঞ্জ চলে আসি। তা আমি খুলনাও তো বেশ এই শিববাড়ির মোড়ে বেশ আন্দোলন হয়। তা আপনি হয়তো অবগত থাকবেন যে কোঠা আন্দোলনটা ঠিকই চলতেছিল, কিন্তু এই যে নেত্রীর বক্তব্যটা মিসগাইড করে ভুল ব্যাখ্যা দিয়ে প্রত্যেকটা ভার্সিটিতে, কারণ আমাদের ফিলিংস, আমি যেহেতু খুলনা পড়ালেখা করছি, আমার অনেক বন্ধু বান্ধব ছিল বিভিন্ন লেভেলের, বিভিন্ন দলমত নির্বিশেষে। এর মধ্যে সাধারণ বন্ধু বান্ধবও ছিল। তা তাদের একটা চিন্তা ভাবনা ছিল যে তাদের উদ্দেশ্য হলো কোঠা আন্দোলন, চাকরি। এই জিনিসটা সকলেরই দাবি। এটা যেমন তাদেরও দরকার, হয়তো আমাদেরও দরকার হয়তো সকলের দরকার, কিন্তু এটা নেতৃত্ব মেনে নিছিল বা মেনে নেওয়ার জন্য সে বলছিল। কিন্তু তার ওই যে বক্তব্যটা ভুল ব্যাখ্যা করে প্রত্যেকটা ভার্সিটিতে তখন একটা গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ছিল, যেটা চালাইতো সম্পূর্ণ এই সমন্বয়ক জামাত শিবিরের যারা এজেন্ট আছে তারা। এরা ভুল ব্যাখ্যাটা দিয়ে ওই রাতারাতি সকলকে আপনার তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, এটা দিয়ে মিছিল করতে পারে। তখন আমরা বুঝে ফেলি যে এটা সম্পূর্ণ এটা ষড়যন্ত্র। আমরা যার যার জায়গা থেকে ওই দিন থেকে আমরা প্রতিবাদ করতে থাকি। ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাজপথে আমরা প্রতিবাদের অংশ হবে ওই দিন থেকেই শুরু করি। পরে আমরা বিভিন্ন মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করি যে এটা কোটা আন্দোলন না, এটা আস্তে আস্তে সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছিল। কিন্তু সবারই ধারণা ছিল যে না, এটা কোঠা আন্দোলন, কিন্তু সকলে বুঝতে পারেনি। কিন্তু এক পর্যায়ে এসে তাদেরকে এমন ভাবে মাইন্ড সেট আপ করা হয়, এমন ভাবে মাথা ওয়াশ করা হয়, যে তারা এক কথায় যে আবেগে বশবর্তী হয়ে পুরো আগস্টটাই সরকার পতনের ডাক দিয়ে দেয়। তা আমরা আমাদের জায়গা থেকে আমি পরবর্তীতে গোপালগঞ্জ আসি। গোপালগঞ্জে এসে আমরা আমাদের
স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা ছিলাম, আমরা সবসময় রাজপথে ছিলাম। রাজপথে থাইকে এই আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি যে এরকম কোনো আন্দোলন যেন গোপালগঞ্জের মাটিতে না হয় বা এরকম যেন কেউ মাটিতে না নামতে পারে। কিন্তু ওই যে একটা ভুল ব্যাখ্যার কারণে সারা দেশে তো খুব একটা খারাপ জিনিস হয়ে গেল। এভাবেই তো আপনার দিকে দেখে যখন আপনার ৩ই আগস্ট, ৩ই আগস্ট থেকে আমরা ২ আগস্ট থেকে আমাদের খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। আমরা সকালে বাইর হইতাম মোটরসাইকেল নিয়ে আর রাত ৮ঃ০০, ৯ঃ০০, ১০ঃ০০ পর্যন্ত বাসায় ফিরতাম। যে কি হবে, কি হইতে চাচ্ছে তখন তো পুরো উত্তপ্ত। পরে এক পর্যায়ে দেখা গেল আমাদের আমাদের তো এলাকাটা হলো ঢাকা-খুলনা হাইওয়ে রোডের সাথে। বিভিন্ন বাস যাইতে থাকলো, মসজিদে, মসজিদে তাবলিগের লোক আসতে থাকলো। তখন আমাদের সন্দেহ আরো বাড়লো। ওই কারফিউ জারি হইলো। যে হঠাৎ করে এরকম মসজিদে তো তাবলিগের লোক তো সাধারণত ভালো লোক। তারা তো এইভাবেই কারফিউর মধ্যেই এরকম মসজিদ হস্তান্তর করবে না। বিভিন্ন জায়গা থেকে আস্তে, আস্তে দেখলাম যে বাস আমরা চেক দেয়া শুরু করলাম। তা চেক দিলে দেখা যায় যে বেশিরভাগই কোনো দলবদ্ধ লোক বোঝা যাচ্ছে যে এরা যে স্বাভাবিকভাবে কোনো ভাড়া নিয়ে বাসে উঠছে তা না। এরকম দলবদ্ধভাবে কোনো একটা প্ল্যান অনুযায়ী বোঝা যাচ্ছে। কিন্তু বুঝে উপায় কি? ধরলেই কইতো যে আমরা ভাই ভাড়া ঢাকা যাচ্ছি। অনেক সময় অনেক মিথ্যে ব্যাখ্যা দিয়ে তারা অবস্থান করে ঢাকায়। ঢাকায় অবস্থান করে একটা তো এই যে লং মার্চ দিল। বা দিয়ে তো আমাদের ষড়যন্ত্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করল। নেত্রীর ঐদিন যদি আমাদের গোপালগঞ্জবাসীকে বলতো, আমরা অবশ্যই ঢাকায় মুভমেন্ট করতাম। কিন্তু সে আর চায়নি যে কোনো লাশ পড়ুক বা আর কারো কোনো মায়ের কোল খালি হোক বা আর কেউ জীবন দিক। তাই সেদিন যদি আমরা ৩ বা ২ তারিখে গোপালগঞ্জবাসী ঢাকায় যাইতাম, ওদের বাপেরও ক্ষমতা থাকতো না ঢাকার রাজপথ দখল করার। কিন্তু নেত্রীও আমাদের নির্দেশনা দেয় নাই, আমরাও যেতে পারি নাই। এক কথায় নেত্রীই চাইছিল বোধহয় যে সে তার জন্য যদি এত সমস্যা হয়, সেই চলে যাবে। সে আর কারো লাশও চায় না, আর কোনো খুন খারাপিও চায় না। এজন্য আগে অভিমানে হোক যেভাবে হোক সে তো শেষ পর্যন্ত দেশ ত্যাগ করল। এখন তো ওই দেশের সময় মানুষ আর ভালো নাই। ওই সময় তোমার তুমি যখন যাচ্ছ, এটা কোথায় বসে তুমি দেখছো? আপনি যে সময় ওই যে ৪ তারিখ রাত সকাল ঐদিন আমাদের হলো বৃষ্টি। আমি সকালে গোসল কইরেই আপনার ৭ঃ০০ টার ভিতরেই আমাদের ওই জায়গার সদর আওয়ামী লীগের সেক্রেটারি, সে সম্পর্কে আমার কাকা, সে আমার বাসার থেকে রিসিভ কইরে আর সাথে দীন মোহাম্মদ কাকাও ছিল। এই যে দীন মোহাম্মদ কাকা আপনার লাইভ করে উনিও ছিল। তা আমরা আমারে নিয়ে যাই। নিয়ে আমরা পার্টি অফিসে বসা আমাদের কাশিনা উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে বসা। আমরা খবর দেখতেছি এই সময় তো নেট নাই। নেটেও চলাচল করতেছি না। অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই টিভিতে তো এক পর্যায়ে কারফিউ লাস্ট সেনাবাহিনী বক্তব্য দেবে জাতির উদ্দেশ্যে তখনই তো আমাদের সকলে কান্না, কান্না অবস্থা যে কি হবে আল্লাহই জানে। পরে শেষ পর্যন্ত যখন আপনার সে চলেই গেল আমরা পুরোপুরি খবর পেলাম। তখন তো আর চোখ দিয়ে পানি পড়া ছাড়া বৃষ্টির ভিতরে ভিজতে, ভিজতে কাঁদতে, কাঁদতে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে নানু ছিল বাসায়। সে আর বুড়ো মানুষ তো বোঝে নাই। পরে বললাম সেও কান্না করে দিল। যে শেখের বেটি চলে গেল কি হবে আমাদের? ওই যে আজাহারি মানে আমরা পুরো একটা ট্রমাটাইজ ছিলাম। পুরো বিগত ধরেন ১-২ দিন খাওয়া নাই, নেওয়া নাই। বাসা থেকে বের হইতাম না। ওই সারাদিন অন্ধকার রুমে থাকতাম। আর বুক ফাইটে কান্না আসতো। যে সে আমাদের জন্য অনেক করছে। আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে কমই। কিন্তু সে আমাদের দেশের জন্য, জাতির জন্য, ছাত্রদের জন্য অনেক করছে। কিন্তু আমরা শেষমেশ এসে তার জন্য তো কিছু করতে পারলাম না। এই যে একটা ব্যর্থতার দায়ভার মাথায়, এই বোঝা নেয়া খুব কঠিন। যে শেষ পর্যন্ত তার জন্য কিছু করতে পারলাম না। ঐদিনই শপথ নিছিলাম। যতদিন তাকে দেশে ফিরিয়ে আনতে না পারবো, এই আন্দোলন, এই সংগ্রাম চলমান থাকবে। আর ঘরে ৫ই ফিরবো না। আগস্টে আমরা টেলিভিশনে দেখলাম ৫ই আগস্টে আমরা টেলিভিশনে দেখলাম সারা দেশে জঙ্গিরা আনন্দ মিছিল বের করছে। বিভিন্ন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতেছে, নানা কিছু করতেছে। গোপালগঞ্জের রাস্তার অবস্থা কি ছিল? গোপালগঞ্জে এরকম কোনো সম্ভাবনা ছিল না। গোপালগঞ্জে তো ওই ৫ তারিখে আমরা মাঠে নামছি। মানে আপনি বিশ্বের খেয়াল করবেন যে বিশ্বের ইতিহাসে বা দেশের ইতিহাসে কোনো সরকার যদি চলে যায় বা দেশ ত্যাগ করে, সেই সরকারের সমর্থক গোষ্ঠী বা জনগণ ১, ২, ৩ মাসের মধ্যে তো মাঠে নামার প্রশ্ন আসে না। কিন্তু একমাত্র শেখ হাসিনা এমন একটা ব্যক্তি, আওয়ামী লীগ এমন একটি দল, যে দল যেই দিন দেশ ত্যাগ করছে ঠিক সেই দিনই তার প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলছে গোপালগঞ্জবাসী।
ঐদিন থেকেই তো আমরা মিছিল, রাইতে বড় একটা মিছিল করা হয়। ঐদিন থেকেই আমরা জানান দেই যে আমাদের নেত্রী সেফ স্থানে আছে। এই আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ চলমান থাকবে। পরবর্তীতে টুঙ্গিপাড়ায় সকলে শপথ গ্রহণ করে যতদিন নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে না পারবো ততদিন আমরা আর ঘরে ফিরবো না। পরবর্তীতে কাফনের কাপড় পরে আমরা যার যার মাঠে নামি, প্রত্যেকটা উপজেলার মানুষ। টুঙ্গিপাড়ায় কয়টার দিকে শপথ হয় এটা টুঙ্গিপাড়া? জি, জি ভাইয়া, বুঝিনি। টুঙ্গিপাড়ায় শপথটা কোন সময় হয়? কয়টার দিকে? ৫ এটা তারিখ রাতে? না, 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 এটা ৫ তারিখে হলো আমরা মিছিল করি। ৫ তারিখের পরে সম্ভবত ৭ তারিখে বা ৮ তারিখেই আপনার টুঙ্গিপাড়া আজম চাচা আর ওই আমাদের মাহবুব চাচার আওয়ামী লীগের সভাপতি, জেলা সেক্রেটারি, তার নেতৃত্বে আপনার শপথ গ্রহণ করানো হয়। এরপর প্রত্যেকটা উপজেলার মানুষ যার যার উপজেলা ইউনিটে মাথায় কাফনের কাপড় পরে ওই দিন থেকেই বড় বড় মিছিল, সমাবেশ, অবরোধ সবকিছু করা হয়। এগুলো তো অনেক হইছিল যে ৫ই আগস্টের পর যে গোপালগঞ্জে প্রোগ্রামগুলো করে প্রত্যেকটা ঢাল, সরকি নিয়ে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলছিল। যে গোপালগঞ্জের দিকে এরকম একটা আসে দেয়, পিরোজপুর, বাগেরহাট থেকে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া আক্রমণের সম্ভাবনা আছে। পরবর্তীতে এরকম একটা পাই, আমরা মেসেজ পাই। পরবর্তীতে আমরা তো প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, মাদ্রাসা সকলেই যার যা ছিল প্রত্যেকদিন পাড়ায় থাকতাম আর প্রত্যেকদিন বাইরে যেতাম। প্রত্যেকটা উপজেলায় একেকদিন মিছিল করতো, সমাবেশ করতো। ওই সময় ওই যে মিছিলগুলোর সময় প্রশাসনের কি ভূমিকা ছিল ওই সময়? প্রশাসন ওই সময় আমাদের কিছু বলতো না। প্রশাসন ওই সময় আমাদের তো বলার কি, ওই সময় তো তাদের টু শব্দ করারও ছিল না। ওই সময় ৫ই আগস্ট, ৭ই আগস্ট, ৮ই আগস্ট ওই সময় মনে হইতো যে আমরা আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। গোপালগঞ্জকে আর যে জায়গাকে আমরা মানে এখনো ক্ষমতায়, মানে ওই সময় আমাদের শক্তি জানান দেওয়ার লোকজন যে মানে বাইরে আসছিল, তখনও আমরা পরবর্তীতে সেনাবাহিনীর সাথে একটা বিভিন্ন কারণে এটা সেনাবাহিনীর সাথে ইয়ে কখন আসে? সেনাবাহিনী কবে নাগাদ আসে? সেনাবাহিনী আমরা প্রথম থেকেই ছিল। ওই যে আমরা মিছিল মিটিং শুরু করি প্রথম থেকে ছিল। পরবর্তীতে সেনাবাহিনীর সাথে যে ঝামেলাটা হয় গোপালগঞ্জে, তারপর থেকে এলো সেনাবাহিনী ওই যে থাকা শুরু করলো, আর যাওয়া যায় নাই। সবসময় থাকে এখন। প্রত্যেক জায়গা ক্যাম্প করে প্রায় প্রায় জায়গা হুটহাট করে চলে আসে। ওই যশোরের থেকে আসে। মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার অভিযান কবে থেকে শুরু হয়েছে? কত তারিখ থেকে শুরু হয়েছে এটা? এটা ওই যে আপনার আমরা তারিখটা আমি সঠিক বলতে পারতেছি না। সম্ভবত ওই যে সেনাবাহিনীর সাথে আমাদের এই যে গোপালগঞ্জে একটা হয়েছিল না, সংঘর্ষ। আমাদের একটা হুম। ছেলে বাচ্চার গুলি লাগছিল, পরে ওই জায়গার মাসাসিরা সেনাবাহিনীর গাড়িতে বা তাদের প্রতিহত করার জন্য যে আঘাত পায় সেনাবাহিনী, পরবর্তীতে ওই দিন থেকে আমাদের উপর মামলা, পরবর্তী থেকে আপনার ধাওয়া পাল্টা ধাওয়া, ওই দিন থেকেই শুরু। সম্ভবত এটা ৮ বা ৯ আগস্ট। নেত্রীর সাথে গোপালগঞ্জের মানুষের ফোনে কবে প্রথম কথা হয় সেটা? নেত্রীর সাথে আপনার গোপালগঞ্জের মানুষের সম্ভবত আজম চাচার ওই দিনই কথা হয়, যেদিন সে যায়। সম্ভবত ওই দিন রাত্রে না হলে পরের দিন সকালে কথা হয়। সে নেত্রীর সাথে কথা কয়ে সেই আমাদের জানান যে আপা ঠিক আছে, আপা সুস্থ আছেন, নিরাপদ আছে, আপার সাথে আমাদের কথা হয়েছে, সবাই মাঠে নামতে হবে। এরপর থেকে তো গোপালগঞ্জ আস্তে আস্তে আওয়ামী লীগের নেতা কর্মী নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাই না? গোপালগঞ্জ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে বাইরে যায় না। গোপালগঞ্জ আওয়ামী লীগের নিয়ন্ত্রণেই আছে, ছিল, থাকবে। বাইরে যাওয়ার তো প্রশ্ন আসে না, কারণ গোপালগঞ্জের মাটি তো আওয়ামী লীগের ঘাঁটি। এই জায়গা তো যতই আপনার দমন নিপীড়ন নির্যাতন করুক, তাই বলে তো এই না যে আমাদের গোপালগঞ্জ কেউ নিয়ন্ত্রণ করতে পারবে, কোনো দল বা ব্যক্তি বা কোনো গোষ্ঠী। গোপালগঞ্জ আগেও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল, এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। কারণ গোপালগঞ্জের 99% ধরেন আওয়ামী লীগ। ওই দল মত নির্বিশেষে গোপালগঞ্জের অস্তিত্ব আবারও আমরা প্রমাণ করে দেখাইছি যে বিভিন্ন দল মত থাকতে পারে, এরও সর্বোচ্চ দেখা গেল ১ বা ২%। ১-২% লোক তো আর ধরার মধ্যে পড়ে না। এই ১-২% মধ্যে বিএনপি কবে প্রোগ্রাম করলো গোপালগঞ্জে? বিএনপি আপনার প্রোগ্রাম করলো এই যে বিএনপিও প্রোগ্রাম করলো আপনার এই যে ১৫ আগস্ট চলে গেল, তার আগস্টের ভিতরে শেষের দিকে মনে হয় প্রোগ্রামটা করলো। এটা তারা ঢাকা থেকে কয়েকশো গাড়ি নিয়ে প্রোগ্রাম করার জন্য যে গোপালগঞ্জে ঢোকে। ১৫ আগস্টে কি প্রোগ্রাম ছিল গোপালগঞ্জে? ১৫ আগস্টে ১৫ আগস্ট তো আমরা এই প্রত্যেকবার যেরকম করতাম ওইভাবেই আরো জাঁকজমক ভাবেই করছি। আমি নিজেই তো আমাদের এলাকায় খাবার বিতরণ করছি। আপনার ৮ না ৯ ডেক খাবার
রান্না করা হইছে, এগুলো সাধারণ মানুষকে দেয়া হইছে। প্রত্যেকটা গ্রামে আগে তো হয়তো ইউনিয়ন ব্যাপী বা অফিস আওয়ামী লীগের অফিস যেগুলো আছে ওই অফিস ব্যাপী। পরবর্তীতে ঐদিন আমাদের প্রত্যেকটা গ্রামে, গ্রামে আপনার অনুষ্ঠান হইছে। দোয়া মাহফিলের আয়োজন করা হইছে। এই আয়োজনের খরচটা কিভাবে সংগ্রহ করা এই হয়েছে? আয়োজনে এই আয়োজনে যখন আপনার নেত্রী চলে গেল, এটা নিয়ে একটা অনিশ্চিত ছিল যে কে করবে কি করবে, তখন ওই কোন নেতা কি দেবে সেটাই বড় ব্যাপার। গ্রামের সাধারণ মানুষগুলো যে যার যার ঘরে যা আছে তাই দেন, তাই দিয়ে আমরা শুরু করি, এরপর নেতারা যা দেয় তাই দেবে। মানে কেউ বসেছিল না যে কে এসে টাকা দিবে বা কে এসে আয়োজন করবে। সাধারণ মানুষের একটা এই সময় হইছে, ভালোবাসা প্রকাশ পাইছে যে না, যে এইটা যে পুনরায় সেটা আমাদের পালন করতেই হবে। মানে এই জন্য আমরা কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আরো সপ্তাহখানেক আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে, আমরা তো সাধারণত দলীয়ভাবে ২-৩ দিন আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতাম, বাজার ঘাট করতাম। কিন্তু এই গ্রামের সাধারণ মানুষ সপ্তাহখানেক আগের থেকে করে, তাদের নিয়ে দলীয়ভাবে সকলে মিলেমিশে প্রত্যেকটা গ্রামে গ্রামে আয়োজন করা হয়। কোনো হতাশা তৈরি হয়েছে আমাদের গোপালগঞ্জে যে কতদিন হতাশা লাগবে? হতাশা বলতে কি, হতাশা তো ওরকম হওয়ার প্রশ্ন নাই। হতাশ তো প্রশ্ন আসে না। মানে আসবে, আমাদের বিশ্বাস একটা আসবে একদিন ইনশাল্লাহ। এখন গোপালগঞ্জের নেতাকর্মীদের বিরুদ্ধে কতটা মামলা এবং কত আসামি এখানে? এই ১৬ তারিখের পরে আপনার ১৬টা প্লাস আসামি, ১৬,০০০-এর উপরে। ১৬,০০০-এর ষোলো উপরে হাজার আপনার ১৬,০০০-এর ১৬টা উপরে। ১৬টা মামলা হয়ে গেছে, ১৬,০০০-এর উপরে প্লাস আসামি আছে। এটা হলো ১৬ তারিখের কথা বলছি। ১৬ তারিখের আগে আরো অনেক মামলা আছে। ওই সেনাবাহিনীর কিছু মামলা আছে, বিএনপির কিছু মামলা আছে, বিএনপির গাড়ি ঘোড়া আক্রমণ করছিল, এই মামলা আছে। রা- রাতের বেলা রাতের বেলা গ্রেফতার অভিযান কখন আরম্ভ হয়? ওই আপনার ৯টা-১০টা থেকেই শুরু হয়। কিভাবে যায় গ্রামে তারা? গ্রামে আপনার ওই গ্রামে যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলোতে ওই যে তাদের গাড়ি টুক না গেলে তারা ওই যে বিভিন্ন ওই যে সিএনজি আছে, সিএনজি নিয়ে যায়, বাইক নিয়ে যায়। আর প্রয়োজনের দরকারে আইটে যাওয়ার দরকার হলে আইটেও তারা যাচ্ছে। সাধারণ মানুষগুলোই তারা একটু ভোরে ঘুমের থেকে উঠে তারা দেখতে পারে যে এরকম রাস্তায় রাস্তায় তারা থাকে সবসময়, প্রত্যেকটা গ্রামে গ্রামে। এবং পুরুষ মানুষ কি আছে গ্রামে, না পুরুষ মানুষ নাই গ্রামে? পুরুষ মানুষ তো ওইভাবে আপনার গ্রামে নাই। আর আপনার যারা আছে তারা একেবারে সাধারণ, তারা ওই বাড়িতে থাকতে পারে না, ওই মাঠে খালে বিলে থাকে। ওই সকাল হইলে আবার আইসা কাজ কাম করে। সকালে এমনি তেমন একটা বিরক্ত করে না, কারণ জানে যে সকালে কাউকে গ্রেফতার করতে গেলে সবাই মিলে জনগণ ধরে আবার প্রতিহত করবে বা প্রতিবাদ করবে, এই জন্য সকালে কাউকে গ্রেফতার করে না। যদি একবারে থানার আশেপাশে না পায়, একা কোনো জায়গায় না পায়, কিন্তু এই রাত্রির বেলা আসে। আমরা শুনছি অনেক মানুষ নাকি নৌকায় থাকে হ্যাঁ, হ্যাঁ। মাঠে। নৌ নৌকায় তো থাকবে, কারণ ওই আমাদের এলাকাতে নৌকার বিল এর সংখ্যা বেশি। ওই পলান জায়গাতে একটাই নৌকা নিয়ে বিলের মাঝখানে থাকে আর কি, ৫-১০ জন মিলে থাকে। এইবার আমরা নৌবাহিনীকে দেখলাম নদীতে। হ্যাঁ, নৌবাহিনী, কোস্ট গার্ড, তারা ওই আমাদের মধুমতি নদী, পরে বিভিন্ন জায়গায় আপনার কামান তাক করে গ্রামের দিকে মহড়া দিচ্ছিল। এই তো আপনার সর্বশেষ পরিস্থিতি। সেনাবাহিনী সেনাবাহিনী আছে স্থলে, নদীতে আছে নৌবাহিনী, নৌবাহিনী, পুলিশ পুলিশ আছে, পিবিএন আছে, তারপরে উপরে আছে হচ্ছে ড্রোন বাহিনী, আকাশপথে আছে ড্রোন বাহিনী, বিমান বাহিনীর। ড্রোন কি তারা ইয়ে করে আকাশে? ড্রোন হ্যাঁ, আমরা ওই যে কিছুদিন ওই যে ১৬ তারিখের পরে কিছুদিন দেখছিলাম যে আকাশে বিভিন্ন ড্রোন দেখা গেছে। ওর এক সঞ্চয় নৌকায় বিভিন্ন জমিতে থাকে। দেখা গেল এগুলো চেক দেওয়ার জন্য হয়তো। যখন বলা হলো ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, কি প্রতিক্রিয়া হলো গোপালগঞ্জে? আমরা আওয়ামী লীগ তো নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এরকম কিছুদিন, এই অল্প কিছুদিন হয়েছে। ছাত্রলীগ তো আগে হয়েছিল। ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয়, নিষিদ্ধ হওয়ার পরে তো আমাদের কোনো প্রতিক্রিয়া নাই। কিরা কার নিষিদ্ধ করবে? এই দেশের যার হাত ধরে, যে ছাত্রলীগের হাত ধরে বিভিন্ন ভাষা আন্দোলন, ৭১-এর আন্দোলন, মুক্তিযুদ্ধের আন্দোলন হয়েছে, যারা
যে সংগঠনের হাত ধরে এত কিছু, সেই সংগঠনে তো এরাই অবৈধ, এরা কি নিষিদ্ধ করবে? তাই কি নিষিদ্ধ আমাদের তোয়াক্কাই করি নাই, কোনো গায়ে বাঁধা নেই। ওরা নিষিদ্ধ করছে, ওই দিনে আমরা মিছিল করছি। তার পরের দিনে আমরা বিভিন্নভাবে মিছিল করছি। পরে ওরা করছে কি প্রত্যেক উপজেলা ইউনিটে বলছে যে ছাত্রলীগের নামের তালিকা দাও, যারা ছাত্রলীগ করে তো করে, যারা সম্পর্কিত মিছিল মিটিং করে তাদের নামও দাও। আমরা যার যার ফেসবুকে বাপের নাম, মার নাম, নিজের নাম, গ্রামের বাড়ি, ঠিকানা দিয়ে নিজেরাই পোস্ট করে দিয়েছি যে কষ্ট করে খুঁজবেন কি, আমাদের ফেসবুক থেকে নিয়ে নেয়। ওদের তো আমরা ২ পয়সা বা ১ পয়সা যে দাম, সেই দামও তো দেইনি। মানে ওরা মানে যেটা ওরা বলছে তালিকা চাচ্ছিল, ওরা তালিকা চাচ্ছিল ছাত্রলীগে কারে কারে গ্রেপ্তার করবে, ছাত্রলীগই হ্যাঁ, এই তালিকাটা দিয়ে দিচ্ছে না। এটা রোজার ভিতরে, আপনার রোজার ভিতরে করছিল। দেখবেন যে আমারও পোস্ট করা আছে, আমার নাম, ঠিকানা, বাড়ি, গ্রামের বাড়ি, ইউনিয়ন, ওয়ার্ড, কোন বাড়ি, শিকদার বাড়ি সব দেয়া ছিল। যে খালি কষ্ট করা লাগবে ক্ষেত্রে বাড়ি যাইয়ে এসে ফেসবুক দেখে তালিকা করে নেন। মানে আমাদের প্রতিক্রিয়া কোনো, আমরা কোনো মূল্যায়নই করি নাই। এই হলো পরিস্থিতি ছিল। বঙ্গবন্ধুর বাড়িতে সর্বশেষ কবে গেছো তুমি? আমি বঙ্গবন্ধুর বাড়িতে ওই যে প্রোগ্রামটা করলাম 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকী। ঐদিন আমি আপনার ওইভাবে তো যাইতে পারি নাই। পরে রাত্রে আমি ওই এলাকায় ছিলাম। আমি বাইরে যেতে পারিনি গোপালগঞ্জের থেকে। ওই এলাকায় ছিলাম। তো ওই জায়গাতে আশপাশ দিয়ে ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু আশপাশ দিয়ে আমি ঘুরে আসছি। আর লাস্ট একবার আপা আসছিল আমাদের গোপালগঞ্জে, তখন গেছিলাম। ওই তখন তো ওই বাড়িতে আসলে যা হয়তো টুকটাক করে যাইতাম, বা আপা যখন আসতো তখন যাইতাম পাশ কাট নিয়ে, আপা গোপালগঞ্জে ঢুকলেই যাইতাম। আর লাস্ট ওই 23শে জুন আশপাশ দিয়ে আরকি ঘুরে আসছিলাম। বঙ্গবন্ধুর বাড়িতে কি লোকজন আছে এখন? এখন ওইভাবে সম্ভবত নাই। দেখা গেল ১-২ জন থাকতে পারে। তার যে বাড়ি পাহারা দেয় যারা আছে তারা। আর বঙ্গবন্ধুর মাজারে কি লোকজন যেতে পারে? উম ওইটা পারে না। এটা কারা বাধা দেয়, কারা ইয়ে করে এটা? এটা আপনার ওই প্রশাসনের বিভিন্ন লোক আছে, তো ওরা তো অল টাইমই ইসে থাকে, গোয়েন্দা সংস্থার লোক আছে। তারাই এগুলো বাধা সৃষ্টি করে। ওই এলাকায় দোকানপাটের কি অবস্থা? দোকানপাটে লোকজন কি যাওয়া আসা আছে না? দোকানপাট কি অবস্থা? দোকানপাট আছে আপনার, আপনার ওই এলাকার দোকানপাট আছে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু ওই যাতায়াত করতে দেয় না। যাতায়াত করতে দেয় না। দেখা গেল ওইখানে স্থানীয় যারা আছে তারা যায় একটু পরিষ্কার করে আসে। আগে তো বাইরে থেকে অনেক লোকজন যেত, অনেক বেচা বিক্রি অনেক বেশি ছিল। এখন হ্যাঁ, লোকজন তো বাইরে থেকে বেচা বিক্রি কমে গেছে তাদের। হ্যাঁ, হ্যাঁ। রানা, তোমার কি মনে হয় দেশটা কোন দিকে যাচ্ছে? আচ্ছা, তো আরেকটা তোমার সাথে তোমার নেত্রী শেখ হাসিনার প্রথম কবে কথা হয়? আমার সাথে মানে ইসের আপনার, আমরা আগস্টের পর কয়েকটা প্রোগ্রাম করি। প্রোগ্রাম করলে আপনি ওই আমি প্রকাশ্যে যায় জয় বাংলা যেটার ছিল ক্যাম্পেইন, তা সর্বপ্রথম গোপালগঞ্জ জেলা ওইটা আমিই করি। করার পর ওইগুলো ওই বড় ভাইদের মাধ্যমে ছাত্রলীগের আপার কাছে পাঠাইতাম। আপা ওইগুলো দেখতো। পরে এক সময় বড় ভাই বলল যে আপার কাছে তুই কথা বল, আপা তোর বিষয়ে পজিটিভ ধারণা আছে। পরে আপনার আমার সম্ভবত এই যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই ডিসেম্বরের দিকে কথা শুরু হয়। পরবর্তীতে ওনার বিভিন্ন নির্দেশনায় আমরা কাজ করতে থাকি। উনি কি বলছিলেন তোমাকে? ও উনি বলতেছিল যে পরিচয় দিয়ে কথা বললাম। পরে বলতেছে, আচ্ছা কাজ করতেছো ধন্যবাদ, কাজ করে যাও। কারণ তোমাদের তো এখন বয়স কাজ করার। এখন করবা না, কখন করবা? কাজ করো, সমস্যা নাই, আমি আসবো ইনশাল্লাহ। ধৈর্য ধরো, সাবধানে থাইকো, চিন্তার কোনো কারণ নাই। আমি যেহেতু বলছি বাইসে আছি, আমি আসবো অবশ্যই। তোমার ভেতরে কি প্রতিক্রিয়া হচ্ছিল তখন যখন কথা বলতেছিলে? তখন তো আমি ওনার সাথে এমনি ওনাকে সালাম দেওয়ার সুযোগ পাইছি আরো আগেই। যে সময় আমাদের দল ক্ষমতায়, তখন আমি টুঙ্গিপাড়ায় ওনাকে সালাম দিতাম, বা ওনার কাছ থেকে দেখছি উনি যখন আসতো তখন আমরা এই ছাত্রলীগের সবাই উনি যে দরজা দিয়ে ঢুকতো তার আশপাশেই থাকতাম। তাকে আসলে স্লোগান দিতাম, মিছিল করতাম। তা আমার অভিজ্ঞতা আগের থেকে, কিন্তু ওই ফার্স্ট সরাসরি ফোনে কথা কর অভিজ্ঞতাই আলাদা। আবেগে আপ্লুত হয়ে গেছিলাম আরকি। যে এরকম একজন সাধারণ কর্মীর সাথে আপা নিজের সঙ্গে কথা বলতেছে বা যোগাযোগ রাখতেছে, অনেক বড় ব্যাপার না? এরকম কোন প্রধানমন্ত্রী করে? কি মনে হয় কতদিন লাগতে পারে তো এই দুঃসর, এই সময়গুলা, খারাপ সময়টা?
দেশের পরিস্থিতি খুবই খারাপ। দেশ সম্পূর্ণ একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। বারবার উস্কানিমূলক বক্তব্য, এদের কার্যক্রম সম্পূর্ণই জনগণ ও দেশবিরোধী, দেশদ্রোহী হয়ে যাচ্ছে। হয়তো অনেকে ভয়তে কথা বলতেছে না, অনেকে কথা বলতেছে। কিন্তু এইভাবে কতদিন? আর সর্বোপরি দেশের মানুষ তো এখন বুঝতে শুরু করছে। আগস্ট গেছে। আমি আমার নিজের বন্ধু-বান্ধবদের দিয়েই প্রমাণস্বরূপ। তারা এখন নিজেরাই বলে যে তারা কত বড় ভুল করছে, তারা কত বড় একটা ক্ষতি করছে দেশের, যে আমাদের নেত্রীকে বিদায় করে। তারা ভাবছিল যে সে চলে গেলে হয়তো দেশটা ভালো থাকবে, সবাই শান্তিতে থাকবে। এই যে খুন, হত্যা, গুম, রাহাজানি, ছিনতাই, কেউ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এইগুলো তো সকলে এখন বুঝতে শুরু করছে। এখন হয় কি, অনেকে বলতেছে, অনেকে বলতেছে না, বা অনেকের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। কথা বলতে দিতে দিচ্ছে না, ভয় দেখানো হচ্ছে। এইভাবে তো কতদিন? মুখ বন্ধ করতে, করতে তো একদিন সকলে কথা বলতে শুরু করবে। আর এই ইউনূস মনে হয় না আর ২-৩ মাসও টিকবে। এই বিদায়গণটা অলরেডি এই যে মনে করো এই সর্বশেষ এনসিপি প্রোগ্রামকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে রাস্তায় রাস্তায় মানুষ দেখলাম আমরা, এটা হুম, কিভাবে, কারা সংগঠিত করছে তাদের কি? এটা তো আপনার একদম সাধারণ মানুষ বেরিয়েছিল। এনসিপির যে প্রতিহত বা প্রতিবাদ করা, এদের তো একদম কারোর নেতৃত্বে না, যার উদ্যোগে সাধারণ মানুষ বের হয়েছিল। আর আমরা যারা ছিলাম টুকটাক দূরে আত্মগোপনে, তারা আমরা এলাকায় ঢুকি, যে না আমরা এই সাধারণ মানুষের সাথে একমত প্রকাশ করলে বা একসাথে অ্যাড হইলে তারাও সাহস পাবে, অনুপ্রেরণা পাবে। এই জন্য আমরা তাদের সাথে যুক্ত হই আর কি। যুক্ত হয়ে আমরা যার অবস্থানে প্রতিবাদ শুরু করি। এটা সম্পূর্ণ সাধারণ মানুষ নিজ উদ্যোগে ঘর থেকে বের হয়, যে এটা করতে এই দেয়া যে যাবে আমরা না। টেলিভিশনে দেখলাম এনসিপির নেতারা শাহজাহানের ভেতর করে চলে যাচ্ছে, এটা নিয়ে গ্রামের মানুষ কি বলে এই ঘটনাটাকে? গ্রামের মানুষ তো হাসাহাসি করতেছে যে এরা বলে এই করবে ওই করবে, এমনি কষ্ট দুঃখ তো আছে, এমনি তো আমরা পালিয়ে বেড়াচ্ছি, আমাদের উপর জুলুম নির্যাতন হয়। তারপর যখন দেখি যে এইসব নিয়ে সবাই হাসা, তখন ভাল লাগে যে আমাদের গোপালগঞ্জেতে তো কেউ বুক খুলে বেরিতে পারে নাই, পালিয়ে বেরিতে হয়েছে। শাহজাহানে মাথার নিচু করে গোপালগঞ্জের থেকে বেরিয়েছে, তাও গোপালগঞ্জের পর্দে যাইতে পারে নাই, বাগেরহাট হয়ে খুলনা হয়ে বাইর হইতেছে। এইটা আমরা গর্ববোধ করি যে আমাদের গোপালগঞ্জের মাটিতে স্বৈরাচার ইরশাদ পালাইতে হইছে আপনার নৌকায় কইরে। জিয়াউর রহমান আসতে চাইছিল, সেই হেলিকপ্টারে পালাইছে। আর এরা সহজে পালাইছে। তা আমাদের তো ইতিহাস ঐতিহ্য আরো আগের থেকে, পুরনো অনেক আগের থেকেই। আমাদের বাপ চাচা দাদাদের এই যে ঐতিহ্য, যে বিরোধী দলে কিভাবে প্রতিহত করতে হয়, প্রতিবাদ করতে হয়, এগুলোর ঐতিহ্য তো আমাদের অনেক আগের থেকে। কারণ আমরা তো সেই ৭১-এর পর থেকে, যে আওয়ামী লীগ যখনই দুর্দিনে পড়ে, আওয়ামী লীগ যখনই কোনো ব্যর্থতায় পড়ে যায়, তখন এই গোপালগঞ্জবাসী ঘুরে দাঁড়ায়। গোপালগঞ্জবাসীর থেকে ডাক আসে। তারা তাদের অস্তিত্বের প্রশ্নে আপোষহীন হয়ে ডাক দেয়। সেই ডাকেই আবার দেশ স্বাধীন হয়। সেই স্বাধীনে আবার আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বসে। এই ঐতিহ্য, এগুলো তো আমাদের। এনসিপির নেতা নাহিদ ঘোষণা দিছে আবার তারা গোপালগঞ্জ আসবে, সবগুলা গ্রামে গ্রামে যাবে, গোপালগঞ্জ ইয়া করে মুর্দাবাদ, মুজিববাদ, মুর্দাবাদ করবে এবং গোপালগঞ্জকে বাংলাদেশের করবে তারা। আপনার বিষয়টা হচ্ছে কি, ওরা তো আপনার যে বেশি বিলের মতো পালাইছে, এগুলো তো দেশবাসী দেখছে। কারণ এগুলো তো সিসি করতেছে, বিএনপি হাস্যকর হিসেবে নিচ্ছে, বিভিন্ন দল ওদের টিটকারি মারতেছে। আর এইগুলো তো ডাকতে হবে, ডাকার জন্য ওদের কি বলার দরকার যে আমরা আবার গোপালগঞ্জে যাব? এইগুলো তো এখন মানুষই বোঝে। এগুলো তো এখন আর বোঝানোর কথা যে আমি মাইর খাইছি, আমি মাইর খাইনি, আমি ভয় পেয়েছি, কিন্তু দেখো আমি ভয় পাইনি, আমি এন্ন কথা বলতেছি, এইগুলো আর কি। তা ওরা আসবে, আসুক, আমরা ওদের অপেক্ষায় থাকি কবে আসবে। আমার তো মনে হয় না জীবনে বাইসে থাকলে আর কোনোদিন আসবে, কারণ ওই সময় তো তবা তবা করে নিয়েছিল যে আল্লাহ, জীবনে মনে হয় আর বাঁচতে পারলাম না, এই শেষ রক্ষা রইলো না। তো এই মৃত্যু রাতের জমে রাতের যে একবার ফিরে, সেই জমে রাতে আর কেউ পড়তে চায়? তো ওরা এগুলো, আমরাও বিশ্বাস করি যে ওরা তো এগুলো তো আশা তো দূরের কথা, গোপালগঞ্জের নাম নেওয়ারও ক্ষমতা নাই, কিন্তু ওইগুলো লোক দেখাইতে হবে, দেশবাসীরে বুঝাইতে হবে, তাই বোঝানোর চেষ্টা করতেছে। আর গোপালগঞ্জ যে ওইটা বলে নাম পরিবর্তন করে দেবে, ভাগ করে দেবে, এগুলো হলো ফালতু কথা। কারণ গোপালগঞ্জের নাম পরিবর্তন করার জন্য ওদের চেয়ে বড় দল বাংলাদেশে চেষ্টা করছিল, তারা কিন্তু ব্যর্থ হয়েছে, পারে নাই। ওরা তো তাদের কাছে বাচ্চা, বিএনপির কাছে তো ওরা এখনো বাচ্চা। সেই বিএনপি চেষ্টা করে, বিএনপির নেত্রী চেষ্টা করে, কিন্তু গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে পারে নাই। আর ওরা তো ছাগলের ৩ নম্বর বাচ্চা, ওরা কিভাবে পারবে?
আর গোপালগঞ্জ পরিবর্তন করবে, গোপালগঞ্জ যেই জেলার সাথে পরিবর্তন করবে সেই জেলায় গোপালগঞ্জ হয়ে যাবে অটোমেটিক ভাবে। এর গাজীপুর গোপালগঞ্জ হয়ে যায়, শরীয়তপুর মিছিল করে আমরা গোপালগঞ্জ। এইভাবে কতদিন আটকায় রাখবে? গোপালগঞ্জের দমাবে কিভাবে? এক গোপালগঞ্জের দমাইতে যায় শত গোপালগঞ্জ জেগে উঠতেছে। তারা মাদারীপুর বলে না, তারা গাজীপুর বলে না, তারা বলে আমরা দ্বিতীয় গোপালগঞ্জ, তারা বলে আমরা তৃতীয় গোপালগঞ্জ। এগুলো তো তারা আমাদের কিভাবে আমাদের নিশ্চিহ্ন করবে? এগুলো কখনোই করা সম্ভব না। কিন্তু তারা ভয় পাচ্ছে, এগুলো পাবলিক জনগণ সবাই বুঝতে পারতেছে, তাদের যে ভয়, আমাদের নিয়ে এত ভয়, এগুলো অলরেডি সবাই বুঝতে শুরু করছে। এই যে দমন নিপীড়ন দেশব্যাপী শুরু করছে, এই সব ভয় আর আতঙ্কে ওই যে বাঘ আসতেছে। গোপালগঞ্জে নাকি একটা গল্প একটা গোপালগঞ্জে গল্প একটা গল্প বলি ভাই। ওই যে আমরা ছোটকালে পড়ছি, আমাদের স্যাররা বলতো যে একটা লোক প্রত্যেকদিন বলতো যে বাঘ আইছে, বাঘ আইছে, বাঘ আইছে। তা বাঘ আইছে, বাঘ আইছে। বিএনপি, জামাত, বিভিন্ন দল নিয়ে আবার বৈঠক করে একমত প্রকাশ করে বাঘরে আটকায়। এরকম করতে 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 একদিন সত্যি সত্যি বাঘ চলে আসবে, ওই দিন আর কেউ বাঁচাইতে পারবে না। যেদিন বাঘ আসবে ওই দিন গেঠি মটকায় নিয়ে চলে যাবে। ওর বাঁচার কোনো লাইন নাই। ইউনূস এর আর কোনো বাঁচার, একমাত্র উপরওয়ালা ছাড়া ওর আর কেউ বাঁচাইতে পারবে না। বাঘ আসবে, একটা ব্যাপার বাঘ হচ্ছে যে খুব শীঘ্রই আসবে। গোপালগঞ্জ গোপালগঞ্জে প্রশাসন নাকি জুলাই আন্দোলন নিয়ে গ্রাফিতি আঁকাইছে আমি বিভিন্ন দেয়ালে দেয়ালে। হ্যাঁ, ওই কিছু স্কুল কলেজের ছাত্রদের সামনে রেখে ওনারা এই কাজগুলো করছে। দেখা গেল ওই যে সমন্বয়করা বুঝাইতে চাইছে যে পলাই আইছে, ওরা মনে হয় ফোন মন দিছে যে আপনারা এই কাজগুলো করেন, তাহলে তো আমরা দেশবাসীর কাছে বলতে পারতেছি না, দেখাইতে পারতেছি না, তাই ওই জোড়া করছে। ও প্রশাসন একটু নিউট্রাল হয়ে গেলে এগুলো হা হয়ে যাবে। ওই যে দেয়াল আছে, দেয়াল শুদ্ধ দেখা গেলো হা হয়ে যেতে পারে, কোয়া যায় না। আর তো গ্রাফিক মানে প্রশাসনের পাহারায় যে কয়দিন টিকে থাকে, ওদের গ্রাফিক প্রশাসন দিয়ে পাহারা দেওয়া লাগে, তাহলে বোঝেন কি অবস্থা। ওরা তো ভাড়া দেয় সেনাবাহিনী দিয়ে, ওরা কোনো গ্রাফিক করে তাও প্রশাসন দিয়ে পাহারা রক্ষার জন্য রাখা লাগে, না এগুলো থাকতেছে না। গ্রাফিতি আর গ্রাফিতি পাহারা দিয়ে রাখতে হবে। ওরা কিভাবে এই দেশ চালাবে? ওদের ভাড়া দিতে লাগে হলো সেনাবাহিনী, আর ওদের গ্রাফিক ভাড়া দিতে লাগে পুলিশ প্রশাসন। এই হলো অবস্থা। তো ওরা কিভাবে রাষ্ট্র দেশ চালায় আমি তো সেইটাই বুঝি না। And এইভাবে প্রশাসনের পর সেনাবাহিনীর পর নির্ভর করে কতদিন? এদের তো কোনো রাজনৈতিক দল বলে না। এটা তো এই এনজিও সরকার আছে, সুদখোর, সুদখোর করতেছে। করতে তাহলে থাকুক, সবকিছুর তো একটা শেষ আছে, আর সব শেষের একটা শুরু আছে। আমরা সেই শেষ থেকেই শুরু করবো ইনশাল্লাহ। আমরা আশাবাদী, হতাশার কোনো কারণ নাই। আমরা এখনো স্বপ্ন দেখি, ইনশাল্লাহ স্বপ্ন পূরণের জন্যই এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। রানা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রানা। সাবধানে থাকবে তুমি, তুমি তুমি খুব টার্গেট, খুব সাবধানে জি ভাই, থাকবে তুমি। জি ভাই, অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। এবং আমরা তুমি যদি শেষ তোমার কর্মীদের উদ্দেশ্যে, তোমার নেত্রীর উদ্দেশ্যে কিছু বলতে চাও আজকের এই সুযোগে। সর্বোপরি কথা হচ্ছে যে আগস্ট আমাদের শোক মাস। এই শোককে আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে, শোক থেকে জাগরণ। আমাদের এই শোককে বুকে পাথর চাপা দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে নিজেকে শক্ত করতে হবে, এই দখলদারি ইউনূস বাহিনীর পতন ঘটাতে হবে। কারণ আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার মা জাগলে তোমার ছেলে জাগলে মা তবেই সকাল হবে না। আমাদের জাগতে হবে প্রত্যেকটা তরুণ, আমি আবারও বলি, তারুণ্য জাগলেই শেখ হাসিনা ফিরবে। এই তারুণ্যদের জাগতে হবে। প্রত্যেকটা তরুণীদের উদ্দেশ্য থাকবে যে আমরা যারা ভুল করছি বা ভুল পথে ছিলাম, আমরা সঠিক পথে ফেরত আসি, আমরা যার যার জায়গাতে প্রতিবাদ করি, নেত্রীর জন্য প্রতিরোধ গড়ে তুলি। কারণ নেত্রী থাকলে আমাদের পড়ালেখা ঠিক থাকবে, আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের দেশটা আরো উন্নত হবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো, আমাদের পরবর্তী প্রজন্ম শান্তিতে বসবাস করতে পারবে। এজন্য আমাদের সকলের প্রতিবাদ করতে হবে, সকলের যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ করে তুলতে হবে। আর বিভিন্ন ভাবে এই জামাত, এনসিপি বোঝানোর চেষ্টা করতেছে, যারা ফেসবুক লাল করছে তাদের জীবন লাল হয়ে যাবে, এগুলো সম্পূর্ণ গুজব। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ কোন নৈরাজ্য সন্ত্রাসীর রাজনীতি করে না, তারা বারবারই ক্ষমার দৃষ্টিতে রাজনীতি করে। আমাদের কারো সাধারণ শিক্ষার্থীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর তো কোনো অভিযোগ নাই, অভিমানও নাই। সে তো আগেই বলে দিছে যে সকলেই পড়ার টেবিলে ফেরত যাক, সকলে যার যার পড়ালেখা শুরু করে দেখ, এবং নিরাপদ ও সেভে থাকুক। বাংলাদেশ ছাত্রলীগও সেই একই কথাই বলে।
যে যারা ফেসবুক লাল করছে তাদের নিয়ে আমরা লাল সবুজের বাংলাদেশ গড়ে তুলবো। হতাশ হওয়ার কিছু কারণ নাই। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ছাত্রলীগ সবসময় তরুণ, ছাত্র সমাজ, ছাত্রদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমাদের রাজনীতি। আমরা কোনো নৈরাজ্য, হামলা-মামলার রাজনীতি করিও না, ভবিষ্যতে করিনি, করবো না। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার, আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যেই রাজনীতি। এইজন্য হতাশ হওয়ার কিছু কারণ নাই। যারা ভুল বুঝতে পারছে, তারা ভুল বুঝতে পেরে ফেরত আসুক, প্রতিবাদ করুক। আমরাও প্রতিবাদ করি। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। আর এটা খুব শীঘ্রই। আর দেশবাসীর কাছে ওই একই কথা, একই আহ্বান থাকবে, গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ মুক্তি করো। যেমনটা ৭ই মার্চ দিছিল যে বা শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এখন গোপালগঞ্জের পথ ধরতে হবে, বাংলাদেশ স্বাধীন করতে হবে। এটাই আহ্বান থাকবে দেশবাসীর কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি, রানা। ভালো থাকো। যারা দেখেছেন সবাইকে শুভেচ্ছা। এই রানারাই আমাদের ভবিষ্যৎ। রান্নাদের জন্য সবাই দোয়া করবেন।